ছোটবেলা থেকে ববির একটাই স্বপ্ন, একদিন সে অনেক বড় ডিটেকটিভ হবে। নিজেকে শার্লক হোমস মনে করলেও ববির কর্মকাণ্ডের ওপর কেউই তেমন একটা ভরসা করতে পারে না। ফলে এলাকার নিব্বানিব্বিদের ওপর গোয়েন্দাগিরি করে ববির দিন কাটছে। কিন্তু ববির নিজের ওপর অনেক কনফিডেন্স, একদিন সে অনেক বড় কেস সলভ করে ফেমাস হয়ে যাবে। ববি সে স্বপ্ন পূরণ করতে একটি কেস আসে তো বটে, কিন্তু কেসটি সলভ করতে গিয়ে ববি ফেসে যায় জীবন মৃত্যুর খেলায়। লোকটি কে, কোথা থেকে এসেছে, আর কেনই বা ববিকে এই কেসটি দিয়েছে, ববি তা কিছুই জানে না। শেষ অবধি ববিকে কেসটি সলভ করতে পারবে, নাকি কেসের চক্করেই দিতে হবে নিজের প্রাণ। মুভির নাম ববি জাসুস। মাঝরাতে রাস্তায় দাঁড়িয়ে দুই লাভবার্ড প্রেম আলাপ করছে। মেয়েটির নাম আফরিন আর ছেলেটির নাম লালা। রাস্তা দিয়ে এক বৃদ্ধ যাওয়ার সময় এই দৃশ্য দেখে তার মোবাইল বের করে ছবি তুলতে শুরু করে। লালা ব্যাপারটি বুঝতে পেরে লোকটিকে ধাওয়া করে। লোকটি দৌড়াতে দৌড়াতে একটি মাজারে ঢুকে পড়ে। মাজারে অনেক ভিড় থাকায় লোকটিকে তারা হারিয়ে ফেলে। লোকটি তার ড্রেস চেঞ্জ করলে দেখতে পায় এটি আসলে ববি, যে কিনা ছদ্মবেশে তাদের পিছু করছিল। ববি তার ড্রেস চেঞ্জ করে লালার সামনে দিয়ে বেরিয়ে যায়। অনেক রাত হয়ে যাওয়ায় ববির মা তাকে কল করে বলে, তোর এই গোয়েন্দাগিরির চক্করে এমনিতেই তোর বাবা তোর সাথে কথা বলে না, তার উপর তুই যদি এমন রাত বিরাতে বাহিরে থাকিস তাহলে তো তোর বাবা তোকে বাড়ি থেকেই বের করে দেবে। ববি পেছন থেকে এসে তার মাকে বলে, এত চিন্তা না করে ঘুমিয়ে পড়ো। ববির বাবা তার এই গোয়েন্দাগিরি একদমই পছন্দ করে না। ববি গোয়েন্দা হবে বলে তার বাবা তার সাথে কথা বলা বন্ধ করে দিয়েছে। পরদিন সকালে ববি অফিসে যাওয়ার জন্য রেডি হচ্ছে। ববির মা আর তার ছোট বোন মিলে ববিকে নিয়ে মজা করছে। আসলে ববি প্রতিদিনই বলে আজ সে অনেক বড় একটি কেস পাবে আর সেটি সলভ করে তার ক্ষমতা সবাইকে দেখিয়ে দেবে, কিন্তু সেই দিনটি আজ অব্দি আসেনি। ববি রাগ করে সেখান থেকে বেরিয়ে সোজা কাল রাতে ছবি তোলা সেই মেয়েটির বাসায় যায়। ববি আফরিনকে ছবিটি দেখিয়ে বলে, কালকের মধ্যেই 5,000 টাকা দিবি, নয়তো এই ছবিটি তোর মাকে দেখিয়ে তোর মায়ের থেকে 4,000 টাকা নিয়ে নেব। আসলে আফরিনের বিয়ে ঠিক হয়েছে আর আফরিনের মা ববি খোঁজ নিতে বলেছে আফরিনের কি কারোর সাথে চক্কর চলছে কিনা। আফরিনার উপায় না পেয়ে লালাকে কল করে সবটা বলে। লালা সবটা শুনে ববির কাছে গিয়ে তাকে ভয় দেখাতে থাকে, কিন্তু ববি কি এত সহজে ভয় পাওয়ার মেয়ে নাকি। ববি উল্টো পাট নিয়ে বলে, চুপচাপ টাকা দিয়ে দে, নয়তো কাল এই ছবি পুরো এলাকায় ছড়িয়ে পড়বে, আর এই যে তুই আমাকে ভয় দেখালি তার জন্য আরো 1,000 টাকা বেশি দিতে হবে। লালা বাধ্য হয়ে পুরো 6,000 টাকা দিয়ে তার পেন ড্রাইভটি নিয়ে নেয়। ববি সেখান থেকে বেরিয়ে একটি ডিটেকটিভ অফিসে গিয়ে কাজের জন্য রিকোয়েস্ট করতে থাকে। ববি এর আগে অনেকবার এখানে এসেছে, কিন্তু এই অফিসের মালিক কিছুতেই ববিকে কাজে নেবে না। ববি তাকে কাজে না নেওয়ার কারণ জিজ্ঞেস করলে লোকটি বলে, এমনি এমনি ডিটেকটিভ হওয়া যায় না, ডিটেকটিভ হতে হলে পড়াশোনা করতে হয়, ডিগ্রি নিতে হয়, ভালো ইংরেজি জানতে হয়। এর একটি গুণও ববির মধ্যে নেই, তাহলে কেন সে তাকে কাজে রাখবে। ববি রেগে গিয়ে লোকটিকে বলে, একদিন আমি বড় ডিটেকটিভ হয়ে তোমাকে দেখিয়ে দেব আর তোমার অফিসের ঠিক সামনে আমার অফিস দেব, তখন তুমি বুঝবে ববি আসলে কি জিনিস। ববি অফিসে এসে তার অ্যাসিস্ট্যান্টকে সবকিছু বলে লালাকে নিয়ে মজা করতে শুরু করে। তখন এক পিচ্চি এসে ববিকে জানায় কেউ একজন তার সাথে দেখা করতে এসেছে। ববি বলে, এখন আমি কারোর সাথে দেখা করতে পারবো না, যেই আসুক না কেন তাকে বের করে দাও। ছেলেটি বলে লোকটি নাকি অনেক বড় গাড়ি করে এসেছে। বড় গাড়ির কথা শুনে ববি একটু অবাক হয়ে বাহিরে আসে। ববিকে দেখে লোকটির ম্যানেজার গাড়ির দরজা খুলে তাকে ভিতরে যেতে বলে। গাড়িতে বসে ববি তার পরিচয় দিলে লোকটি বলে ববির জন্য তার কাছে একটি কেস রয়েছে। কেসের কথা শুনে ববি এক্সাইটেড হয়ে আনিসকে প্রশ্ন করে সে কি ববিকে চেনে কিনা। আনিস ববির প্রশ্নের উত্তর না দিয়ে ববিকে বলে, আপনার একটি লোককে খুঁজে বের করতে হবে। ববির লোকটিকে তা জানতে চাইলে আনিস বলে, এখানে আপনার প্রশ্ন করার কোনো অধিকার নেই, আমি প্রশ্ন করব আর আপনি তার উত্তর খুঁজে বের করবেন। ববি উল্টা রেগে গিয়ে বলে, এই এলাকায় কম করেও 20,000 পরিবার রয়েছে, তাদের মধ্যে একজনকে খুঁজে বের করা মোটেও সহজ ব্যাপার নয়। তারা কথা বলছিল, তখন আনিসের ফোনে একটি কল আসে। আনিস কলটি না ধরে কেটে দেয়। কল কেটে আনিস ববিকে বলে, আপনার সাথে এখানে কথা বলাটা ঠিক হচ্ছে না, আপনার কোনো অফিস থাকলে নিয়ে চলুন। ববি খুশি হয়ে বলে, আমার অফিস এখানেই রয়েছে, আপনি আমার পিছে পিছে আসুন। হাঁটতে হাঁটতে ববি বলে, এখন তো ছোট্ট একটি রুম নিয়েছি, খুব শীঘ্রই বড় কোনো কেস পেলে বড় একটি অফিস ভাড়া নেব। ববির অ্যাসিস্ট্যান্ট তাকে থামিয়ে বলে, তুমি একা একা কার সাথে কথা বলছো। ববি বলে, একা কেন কথা বলবো, এই দেখ ইনি হচ্ছে আনিস খান। ববি পিছনে ঘুরে কাউকে দেখতে পায় না, আনিস অনেক আগেই সেখান থেকে চলে গেছে। ববি অবাক হলেও খুব একটা পাত্তা দেয় না। পরদিন ববি অফিসে এসে টেবিলের ওপর দুটি খাম দেখতে পায়। অ্যাসিস্ট্যান্টকে জিজ্ঞেস করলে সে বলে, কাল যে লোকটি গাড়ি করে এসেছিল তার ড্রাইভার এটা রেখে গেছে। ববি একটি খাম খুলে দেখে সেখানে কোনো একজনের ডিটেলস দেওয়া রয়েছে। ববি অন্য খামটি খুলবে তার আগে আনিস তাকে কল করে বলে, খামে যার ডিটেলস রয়েছে তাকে আপনাকে খুঁজে বের করতে হবে।
আর আপনার এই কাজের মূল্য 50,000 টাকা। এত টাকার কথা শুনে ববি অবাক হয়ে যায়। ববি খামটি খুলে দেখে সেখানে সত্যি সত্যি 50,000 টাকা রয়েছে। এত টাকা দেখে ববি খুশিতে আত্মহারা হয়ে যায়। কিন্তু প্রশ্ন হচ্ছে, এত বড় শহরে ববি একটি মেয়েকে কিভাবে খুঁজে বের করবে? চায়ের দোকানে বসে 3 বুদ্ধিজীবী মিলে এটা নিয়ে আলোচনা করছে। হঠাৎ সেখানে তাসাব্বুর এসে হাজির হয়। তাসাব্বুর পেশায় একজন অ্যাক্টর। ছোট মোটো টিভি সিরিয়ালে অ্যাক্টিং করার ফলে এলাকায় তার বেশ পরিচিতি। তাসাব্বুরের বাবা তাকে বিয়ে দিতে উঠে পড়ে লেগেছে, কিন্তু তাসাব্বুর এখন কিছুতেই বিয়ে করবে না। তাই সে ববিকে কাজে লাগিয়েছে তার বাবাকে ফলো করতে। তাসাব্বুরের বাবা কখন কোন বাড়িতে তার সম্বন্ধ নিয়ে যায় সেটা যেন ববি তাকে জানিয়ে দেয়, যাতে করে তাসাব্বুর সেই মেয়েটির কোনো দোষ বের করে বিয়েতে না করতে পারে। ববি জানায় তাসাব্বুরের বাবা আজ মরিয়ম নামের কোনো এক মেয়ের বাসায় সম্বন্ধ নিয়ে গেছে। মরিয়ম নাকি 1 বছর আগে কোনো এক ছেলের সাথে পালিয়ে গিয়েছিল। পালিয়ে যাওয়ার 1 মাসের মাথায় মরিয়ম নাকি আবার ফিরে এসেছিল। তাসাব্বুর এটা শুনে অনেক খুশি হয়ে যায়। তাসাব্বুর ববিকে কিছু টাকা দিলে ববি বলে, চিন্তা করো না, এই খবর আজকেই তোমার বাবার কাছে পৌঁছে যাবে। ববি পুরো শহর তন্ন করে হাতে জন্মদাগ থাকা মেয়েটিকে খুঁজে বেড়াচ্ছে, কিন্তু কোনোভাবেই হাতে জন্মদাগ থাকা নীলুফার নামের মেয়েটিকে খুঁজে পাচ্ছে না। ববি কখনো জ্যোতিষ, কখনো চুরিওয়ালা, আবার কখনো ফুচকাওয়ালা হয়ে মেয়েটিকে খুঁজে বের করতে চাচ্ছে, কিন্তু কোনোভাবেই মেয়েটির দেখা নেই। ববি শেষমেশ নীলুফারকে খুঁজতে একটি কোচিং সেন্টারে ভর্তি হয়, আর ভাগ্যক্রমে এখানেই ববি সেই নীলুফার নামের মেয়েটিকে পেয়ে যায়। মেয়েটিকে পেতে ববি তাকে জোর করে তুলে এনে বেঁধে রাখে। আনিসকে কল করে মেয়েটির ব্যাপারে জানালে আনিস দ্রুত সেখানে চলে আসে। আনিস মেয়েটিকে এই অবস্থায় দেখে খুশি হবে কি, উল্টা ববিকে বকতে শুরু করে। আনিস ববিকে বারবার বলে দিয়েছিল মেয়েটিকে পেলে মেয়েটির সাথে কোনোভাবেই কথা বলা যাবে না, শুধু মেয়েটির খবর আনিসকে এনে দিতে হবে। কিন্তু ববি তো পুরো মেয়েটিকেই তুলে এনেছে। তখন সেখানে কোনোভাবে মেয়েটির বাবা চলে আসে। আনিস ববিকে বের করে দিয়ে মেয়েটির বাবার সাথে কি যেন কথা বলে। কিছুক্ষণ পর মেয়েটির বাবা হাতে অনেকগুলো টাকা নিয়ে বেরিয়ে আসে। ববি এখানে কি হচ্ছে তা কিছুই বুঝতে পারছে না। ববি আনিসকে এই বিষয়ে প্রশ্ন করলে আনিস তাকে বলে, এইবার আপনাকে ক্ষমা করলাম, কিন্তু নেক্সট টাইম থেকে এরকম ভুল আমি আর চাই না। ববি বলে, কিন্তু এতটুকু তো বলুন, আপনি যে মেয়েটিকে খুঁজছেন সে এই মেয়েটিই কিনা? আনিস কোনো কথা না বলে ববির মুখের সামনে 1 বান্ডিল টাকা ধরে। ববি অবাক হলেও টাকাটি হাতে নেয়। আনিস বেরিয়ে যেতেই ববি টেবিলের উপর আরো একটি খাম দেখতে পায়। আনিস কল করে জানায়, এটা আপনার দ্বিতীয় কাজ, আর এই কাজের মূল্য 1 লাখ টাকা। এত টাকা দেখে ববি খুশিতে কি করবে বুঝে উঠতে পারছে না। ববি তার জীবনের প্রথম অর্জন তার বাবার হাতে দিতে চায়, কিন্তু ববির বাবা অনেক আগেই তার সাথে কথা বলা বন্ধ করে দিয়েছে। অনেক সাহস নিয়ে ববি তার বাবার সামনে এসে দাঁড়ায়। ববির মা বলে, ববি আজ অনেক বড় একটি কেস পেয়েছে, ববি তার প্রথম ইনকাম আপনার হাতে দিতে চায়। ববির বাবা তার মাকে বলে, তোমার কি সংসার চালাতে টাকা কম পড়ছে কিনা? ববির মা বলে, টাকা কম পড়ছে না, কিন্তু মেয়েটা এত ভালোবাসে আপনার হাতে প্রথম ইনকাম দিতে চায়। ববির বাবা বলে, আমার ওর টাকার কোনো প্রয়োজন নেই, এই বাড়ির মেয়েরা বাহিরে গিয়ে কাজ করে না, আর কোনোভাবেই এই মেয়ের টাকায় আমি সংসার চালাবো না, আমি মরে গেলেও ওর টাকায় হাতও দেব না। বাবার এমন কথায় ববি অনেক কষ্ট পায়। এবারের মেয়ের নাম আমলা, বয়স 25 থেকে 30 বছর, আর মেয়েটির ডান কাঁধে একটি জন্মদাগ রয়েছে। আগেরবার জন্মদাগ হাতে ছিল, তাই সহজেই মেয়েটিকে খুঁজে পাওয়া গেছে, কিন্তু এবার কাঁধে জন্মদাগ থাকা মেয়েটিকে সে কিভাবে খুঁজবে? ববি এটা ভেবেই সারাদিন পার করে দেয়। রাতে ববি বাসায় এসে দেখে পুরো ফ্যামিলি মিলে সিরিয়াল দেখছে। ববি তার মায়ের কাছে খাবার চাইলে ববিকে বসিয়ে সে খাবার আনতে যায়। সিরিয়াল দেখতে দেখতে সিরিয়ালের নায়িকাকে দেখে ববির খালা বলে ওঠে, এত ভালো আর বড় ঘরে এই মেয়েটির জন্য আমি একটি সম্বন্ধ নিয়ে এসেছিলাম, কিন্তু পোড়ারমুখী বিয়ের দিনই পালিয়ে যায়। ওর মাথায় নায়িকা হওয়ার ভূত চেপেছিল। এত ভালো সম্বন্ধকে কেউ কি না করতে পারে? তার এসব কথা শুনে ববি সহ সেখানে থাকা সবাই হাসতে শুরু করে। খালা বলে, তোমাদের কি মনে হচ্ছে আমি তোমাদের মিথ্যা বলছি? দাঁড়াও, এখনই তোমাদের প্রমাণ দেখাচ্ছি। খালা উঠে গিয়ে ট্রাঙ্ক থেকে একটি ছবি বের করে এনে দেয়। ছবিটিতে সত্যি সত্যি সেই মেয়েটিকে দেখা যাচ্ছে। ছবিটি দেখে ববির মাথায় কোনো এক আইডিয়া আসে। পরদিন সকালেই ববি একটি লোককে টাকা দিয়ে এলাকায় 20 থেকে 30 বছরের আমলা নামের যত মেয়ে ছিল সকলের এনআইডি ডিটেলস বের করে নেয়, আর অ্যাসিস্ট্যান্টকে দিয়ে কিছু পোস্টার আর 150 পিস স্লিপলেস ড্রেস বানিয়ে নেয়। এনআইডি ডিটেলস অনুযায়ী সকলের বাসায় একটি করে লেটার আর একটি ড্রেস পাঠিয়ে দেয়। লেটারে লেখা, সিরিয়াল আমলার অডিশনের জন্য আপনাকে সিলেক্ট করা হয়েছে। এই লেটার পেয়ে সব মেয়ে তো খুশিতে নাচতে শুরু করে। ববির অ্যাসিস্ট্যান্ট ববিকে বলে, আমরা যাদের এনআইডি ডিটেলস পাইনি তাদের কিভাবে খুঁজে বের করব? ববি বলে, আরে এর জন্যই তো এতগুলো পোস্টার বানিয়েছি। অডিশনের দিন এলাকার সব আমলা নামের মেয়ে নিজে
থেকেই ববির কাছে এসে হাজির। ববি একে একে সবার অডিশন নেওয়া শুরু করে। আসলে অডিশন তো বাহানা। অডিশনের নামে ববি হাতে জন্মদাগ থাকা আমলা নামের মেয়েটিকে খুঁজে বের করার চেষ্টা করছে। একে একে প্রায় সকলের অডিশন নেওয়া শেষ, কিন্তু ববিরা এখনো তাদের কাঙ্ক্ষিত মেয়েটিকে খুঁজে পায়নি। এতক্ষণে সেখানে আনিস খানও চলে এসেছে। ববি হতাশ হয়ে ফিরে যাচ্ছিল, তখন একটি মেয়ে এসে চেঁচামেচি শুরু করে। মেয়েটি বলে, আমার আসল নাম আমলা, কিন্তু বাবা স্কুলে ভর্তি হওয়ার সময় ফাতেমা দিয়েছিল, যার কারণে এনআইডিতে আমার নাম আসেনি, কিন্তু আমাকে বাসার সবাই আমলা বলে ডাকে। বিশ্বাস না হলে আমার বাসায় এসে দেখুন, আমি অনেক সুন্দর অ্যাক্টিং পারি, আমাকে প্লিজ অডিশন দিতে দিন। অ্যাসিস্ট্যান্টরা বলে, অডিশন শেষ হয়ে গেছে, আপনি প্লিজ এখান থেকে চলে যান। কিন্তু মেয়েটি কোনোভাবেই তাদের কথা শোনে না। মেয়েটি তাদের সাথে জোর জবরদস্তি করতে শুরু করে। টানা হেঁচড়ার এক পর্যায়ে মেয়েটির কাঁধ থেকে ওড়না পড়ে যায়। ওড়না সরে গেলে দেখা যায় মেয়েটির হাতে বড় একটি জন্মদাগ। ববি বিষয়টা খেয়াল না করলেও আনিসের চোখে ঠিকই পড়ে যায়। আনিস ববিকে ডেকে দাগটা দেখায়। ববি খুশিতে লাফিয়ে উঠে বলে, এটাই সে মেয়ে যাকে আপনি খুঁজছেন, তাই না? আনিস এবারও কোনো কথা না বলে ববির হাতে এক বান্ডিল টাকা ধরিয়ে দেয়। ববি বলে, গুড ব্যাড, খুব ভালো, কিছু তো একটা ফিডব্যাক দিন। আনিস কোনো কথা না বলে সোজা সেখান থেকে বেরিয়ে যায়। ববির তাতে কি যায় আসে, ববির টাকা তো ববি পেয়ে গেছে। ববি ফাইনালি তার স্বপ্নের অফিস ভাড়া নিয়ে নেয়। পুরোনো অফিস থেকে জিনিসপত্র আনার সময় সেখানে তাসাব্বুর এসে হাজির হয়। তাসাব্বুর এসে ববির সাথে ঝগড়া শুরু করে দেয়। তাসাব্বুর বলে, তোকে আমি একটা কাজ দিয়েছিলাম, তুই ঠিক মতো তোর কাজ কেন করছিস না? তুই জানিস বাবা আরো 4 জন মেয়ের সম্বন্ধ নিয়ে এসেছে, তুই সাথে ঝগড়া শুরু করে দেয়। তাসাব্বুর বলে, তোকে আমি একটা কাজ দিয়েছিলাম, তুই ঠিক মতো তোর কাজ কেন করছিস না? তুই জানিস বাবা আরো 4 জন মেয়ের সম্বন্ধ নিয়ে এসেছে, তুই আমাকে খবর কেন দিসনি? ববি বলে, আমি আর তোর বাবার পিছে ছুটতে পারবো না, তুই বিয়ে করবি না সেটা তোর বাবাকে গিয়ে সরাসরি বলে দে, আমাকে এখানে এসে জ্বালাতন করিস না। তাসাব্বুর বলে, আমি কোনোভাবেই এখন বিয়ে করব না, আমি বড় কিছু করতে চাই, আমি এই ছোট শহর থেকে বেরিয়ে অনেক বড় কিছু করতে চাই, কিন্তু আমি আমার বাবার কথার বিরুদ্ধেও যেতে পারবো না, আমি তাকে কিছুতেই না করতে পারবো না, প্রয়োজনে তুই আরো টাকা বাড়িয়ে নে, তাও প্লিজ আমার কাজটা করে দে। ববি সাফ সাফ জানিয়ে দেয় সে আর কোনোভাবেই তাসাব্বুরের কাজ করতে পারবে না। তাসাব্বুর যেন নিজের সমস্যা নিজেই সমাধান করে নেয়। তাসাব্বুর ববির সাথে রাগ দেখিয়ে সোজা সেখান থেকে বেরিয়ে যায়। ববি বাসায় ফিরে তাসাব্বুর আর তার ফ্যামিলিকে বাসায় দেখে অবাক হয়ে যায়। ববি দ্রুত তার মার কাছে গিয়ে বলে, এই তাসাব্বুরের বাচ্চা এখানে কি করছে? তাসাব্বুর একদমই ভালো ছেলে নয়, ওকে আমি খুব ভালোভাবে চিনি, কোনোভাবে আফরিনের সাথে ওর বিয়ে দেওয়া যাবে না, তুমি ওনাদের গিয়ে এখনই বাড়ি থেকে বের করে দাও। ববির মা তাকে অবাক করে দিয়ে বলে, তাসাব্বুরের সম্বন্ধ আফরিনের জন্য নয়, ববির জন্য এসেছে। এটা শুনে ববির মাথায় আকাশ ভেঙে পড়ে। কি থেকে কি হয়ে গেল ববির মাথায় কিছুই ঢোকে না। ববির মা ববির হাতে চা ধরিয়ে দিয়ে তাদের সামনে নিয়ে যায়। ববি সবাইকে চা দিলে তাসাব্বুরের বাবা বলে, ওর জন্য কম করেও 100টা সম্বন্ধ দেখেছি, কিন্তু ও সব মেয়েকে না করে দিয়েছে। আজ সকালে এসে বলল ও নাকি আপনার মেয়েকে পছন্দ করে, বিয়ে করলে ওকেই করবে, ওকে ছাড়া অন্য কোনো মেয়েকে বিয়ের কথা সে নাকি ভাবতেও পারবে না। তাই আর কি করার, ছেলে মেয়েদের খুশিতেই আমাদের খুশি। তাসাব্বুর হাত ধুতে উঠলে ববি তার পিছে পিছে যায়। ববি তাসাব্বুরকে গালি দিয়ে বলে, তুই এখানে কি করছিস? তুই কেন আমার জীবন নিয়ে খেলছিস? তাসাব্বুর বলে, তুই তো বলেছিলি নিজের সমস্যা নিজেকেই সমাধান করতে হবে। ববি বলে, এটা কেমন সমাধান? তুই আমাকে ফাঁসিয়ে দিয়ে নিজের সমস্যার সমাধান করতে যাচ্ছিস? তাসাব্বুর বলে, এখন আর কোনো উপায় নেই, তুই বিয়েতে না করে দে, তাই সবকিছুর সমাধান হয়ে যাবে। মন ভাঙার বাহানা দিয়ে আমি এখান থেকে সোজা দিল্লি চলে যাব, তারপর তুই তোর রাস্তায় আমি আমার রাস্তায়। এখন তুই ভেবে দেখ তুই কি করবি। দুই পরিবারেরই একে অপরকে পছন্দ হয়। তাসাব্বুরের বাবা বলে, মেয়েকে একবার জিজ্ঞেস করা উচিত মেয়ে কি এই বিয়েতে রাজি কিনা। ববির মা বলে, ববি আমাদের কথা কখনো অমান্য করে না, আমরা রাজি হলে ববি ঠিকই রাজি হয়ে যাবে। তাসাব্বুরের বাবা বলে, তাও মেয়েকে একবার জিজ্ঞেস করে নেওয়া উচিত। ববির মা ববির মতামত জানতে গেলে তাসাব্বুর তো আরামসে বসে মিষ্টি খেতে থাকে, কারণ সে ভালো করে জানে ববি কিছুতেই এই বিয়েতে রাজি হবে না। খানিক বাদে ববির মা দৌড়ে এসে সবাইকে বলে ববি নাকি এই বিয়েতে রাজি হয়েছে, ববির নাকি তাসাব্বুরকে অনেক ভালো লেগেছে। ববি বিয়েতে রাজি হয়েছে শুনে তাসাব্বুরের মাথায় শুধু বাঁশ নয়, পুরো বাঁশ ঝাড়টাই ভেঙে পড়ে। তাসাব্বুর রেগে ববিকে বলে, তুই এটা কেন করলি? তুই সবসময় আমার সাথে ঝগড়া করতি, আমাকে দেখতে পারতি না, আমার মতো ছেলেকে তুই নাকি কখনোই বিয়ে করবি না, তাহলে আজ এই বিয়েতে হ্যাঁ কেন করলি? ববি বলে, তুই নিজেকে বাঁচাতে আমাকে ফাঁসিয়ে দিয়েছিস, তোর ঝামেলা আমি আমার ঘাড়ে কেন নেব? তুই নিজের ঝামেলা নিজে মেটা, আমার থেকেও তোর এই বিয়ে ভাঙাটা বেশি জরুরি, এখন তুই ভেবে দেখ তুই কি করবি। তাদের কথার মাঝে আনিস খান সেখানে গাড়ি নিয়ে আসে। আনিসের বিয়ে দরজা খুলে দিলে ববি তাসাব্বুরের সামনেই সোজা আনিসের গাড়িতে গিয়ে বসে। আনিস এক 5 স্টার হোটেলের সামনে গাড়ি থামায়।
আনিস বলে, শুনলাম আপনি নতুন অফিস নিয়েছেন। ববি বলে, হ্যাঁ, ভাড়ায় একটি নতুন অফিস নিয়েছি। আনিস বলে, আপনি যে অফিস ভাড়া নিয়েছেন আমি সেই পুরো ফ্লোর আপনার নামে কিনে নিয়েছি। আনিস একটি ব্যাগ বের করে বলে, এই সব টাকাও আপনার হবে, শুধু আপনি আমার শেষ একটি কাজ করে দিন। আনিস ববির হাতে একটি কাগজ দেয়। এবার একটি ছেলেকে খুঁজতে হবে। ছেলেটির নাম আলী। ছেলেটির বাম পায়ের একটি আঙুল কাটা রয়েছে। ববি কৌতূহলী হয়ে আনিসকে প্রশ্ন করে, একজন লোককে খুঁজে বের করতে আপনি আমাকে এত টাকা কেন দিচ্ছেন? আনিস বলে, আমি আগেও বলেছি এখানে আপনার প্রশ্ন করার কোনো অধিকার নেই। আপনি যদি কাজটা না করতে চান তাহলে আরো অনেক লোক আছে। ববি আর কথা না বাড়িয়ে কাজটি নিয়ে নেয়। ববি তার অফিসে বসে মনে সুখে লাড্ডু খাচ্ছে। সোডি সেদিক দিয়ে যাওয়ার সময় ববি জাসুস নামের বোর্ড দেখে এইটাই সেই ববি কিনা তা চেক করতে উপরে আসে। সোডিকে দেখে ববি তার কাছে থাকা সকল ফাইল এদিক ওদিক ছুটতে শুরু করে। সোডি আসতেই ববি এমন একটা ভাব নিয়ে বসে যেন সে অনেক বিজি, কাজের চাপে সে দম ফালাতে পারছে না। সোডি আসতেই ববি বলে, ওহ সোডি সাহেব, বলেছিলাম না একদিন আপনার অফিসের ঠিক সামনে নিজের অফিস দেব, আর এই ববি গোয়েন্দা হয়ে আপনাকে দেখিয়ে দেবে। ববি লালার কাছে গেলে লালা ববিকে বলে ববি যেন লালার সম্বন্ধ নিয়ে আফরিনের বাসায় যায়, যে করে হোক আফরিনের মাকে সে যেন রাজি করায়। ববি যদি লালার এই কাজটি করে দেয় তাহলে লালা সারা জীবন ববির কাছে কৃতজ্ঞ থাকবে। লালা ববির সব সমস্যাকে নিজের সমস্যা মনে করে সমাধান করে দেবে। ববি লালাকে সাফ সাফ জানিয়ে দেয় সে কিছুতেই তার সম্বন্ধে নিয়ে আফরিনের মায়ের কাছে যাবে না, আর লালার কোনো কাজ তো সে কোনো দিনও করবে না। ববি উঠে যেতে ধরলে লালা বলে, আমাদের কাজ কেন করবি? যুবতী মেয়েদের খোঁজা থেকে সময় পেলে না অন্যদের কাজ করবি। কখনো কি ভেবে দেখেছিস কে ওই আনিস খান? তোকে দিয়ে কেন সেই মেয়েগুলোকে খুঁজে বের করছে, আর মেয়েগুলোর সাথে বা কি এমন করছে? ববি বলে, দেখ লালা, আমার কাজ শুধু খুঁজে দেওয়া, আমি মেয়েগুলোকে খুঁজে দিয়েছি। আনিস তাদের সাথে কি করবে না করবে সেটা তার ব্যাপার। ববি সেখান থেকে চলে তো আসে, কিন্তু ববি সত্যি সত্যি এবার চিন্তায় পড়ে গেছে কে এই আনিস খান, আর কেনই বা তাকে দিয়ে সেই মেয়েগুলোকে খুঁজে বের করলো। কিন্তু আনিস তো মেয়েগুলোর সাথে কথা পর্যন্ত বলেনি। অনেক ভেবে ববি সিদ্ধান্ত নেয় সে একবার নিজে গিয়ে মেয়েগুলোকে দেখে আসবে। মেয়েগুলোকে দেখে আসলে ববি নিজের কাজে মন দিতে পারবে। যেই ভাবা সেই কাজ। ববি প্রথমে ছদ্মবেশে নীলোফারের বাসায় যায়। ববি নীলোফারের মাকে বলে, আমার নাম নূর, আমি নীলোফারের সাথে একই কোচিং সেন্টারে পড়ি, আপনি কি একটু নীলোফারকে ডেকে দিবেন? আমার ওর সাথে কিছু কথা রয়েছে। নীলোফারের কথা শুনতেই তার মা কান্না করে বলে, নীলোফার বাসায় নেই। ববি বলে, তাহলে আমি কিছুক্ষণ অপেক্ষা করছি, ও কখন আসবে তা কি আপনি বলতে পারবেন? নীলোফারের মা কান্না করে বলে, আমার মেয়ে কোথায় গেছে, কখন আসবে আমি কিচ্ছু জানি না, তুমি প্লিজ এখান থেকে চলে যাও। ববি অবাক হয়ে সেখান থেকে চলে আসে। ববি আমলার বাসায় গেলে গেটের সামনে বড় এক তালা ঝোলানো দেখে পাশের দোকানদারকে আমলার বিষয়ে জিজ্ঞেস করে। লোকটি জানায় আমলার পুরো পরিবার হঠাৎ কাউকে কিছু না জানিয়েই মহল্লা থেকে চলে গেছে। তারা কোথায় গিয়েছে আর কেনই বা গিয়েছে সেটা কেউ জানে না। এসব দেখে ববির মাথা কাজ করছে না। মেয়েগুলোর সাথে ঠিক কি কি হতে পারে তা ভাবলেও ববির গায়ে কাটা দিচ্ছে। কিন্তু প্রশ্ন হচ্ছে ববি আনিস খানকে কি করে খুঁজে বের করবে? হঠাৎ ববির মনে পড়ে শেষবার আনিস খান তার সাথে একটি হোটেলে দেখা করেছিল। ববির ধারণা হয়তো আনিস খান সেই হোটেলেই রয়েছে। মাঝরাতে জানালা দিয়ে ববি তাসাব্বুরের রুমে ঢোকে। এত রাতে ববিকে দেখে তাসাব্বুর ভয় পেয়ে যায়। ববি তাসাব্বুরকে বসিয়ে শুরু থেকে এই অবধি ঘটা সবকিছু খুলে বলে। ববি বলে, আমার মনে হয় আনিস খান এখনো ওই হোটেলেই রয়েছে, কিন্তু সেই হোটেলে ঢুকতে আমার তোর সাহায্যের প্রয়োজন। তাসাব্বুর বলে, এত কিছুর পর তুই কিভাবে ভাবলি আমি তোকে সাহায্য করব? তুই আমার পুরো জীবন নষ্ট করে এখন আশা করছিস আমি তোকে সাহায্য করব? ববি বলে, দেখ, বিয়ের এখনো অনেকদিন বাকি আছে, তুই যদি আমার এই কাজটা করে দিস তাহলে আমি এই বিয়েতে না করে দেব, আর এমনিতেও তোকে বিয়ে করার আমার কোনো ইচ্ছা নেই। ববি বিয়ে ভেঙে দেবে শুনে তাসাব্বুর তার সাথে যেতে রাজি হয়। পরদিন ববি রেডি হয়ে তাসাব্বুরের জন্য অপেক্ষা করছে। অনেকক্ষণ হয়ে যাওয়ার পরও তাসাব্বুর না আসলে ববি আর উপায় না পেয়ে একাই ভিতরে যায়। ববি রিসেপশনে গিয়ে রিসেপশনে থাকা মেয়েটির কাছে জিজ্ঞেস করে এখানে কি আনিস খান নামের কেউ থাকে কিনা। মেয়েটি চেক করে জানায় আনিস খান এই হোটেলেই রয়েছে। ববি তার সাথে দেখা করতে চাইলে মেয়েটি আনিস খানকে কল করতে নেয়। ববি মেয়েটিকে থামিয়ে বলে, আমি যে এখানে এসেছি তা তাকে জানানো যাবে না, আপনি শুধু ওনার রুম নাম্বারটা আমাকে বলে দিন। মেয়েটি বলে, এটা আমাদের নিয়মের বাইরে, কেউ দেখা করতে আসলে আমাদের গেস্টকে জানাতে হবে, গেস্টকে না জানিয়ে তার ইনফরমেশন আমরা কাউকে দিতে পারবো না। ববি রেগে বলে, কে বানিয়েছে এই ফালতু নিয়ম? আমি একজনের সাথে দেখা করতে চাচ্ছি আর আপনি আমাকে তার সাথে দেখা করতে দেবেন না? আমি এসব নিয়ম টিয়ম মানি না, আমি তার সাথে দেখা করতে চাই, ব্যাস। পেছন থেকে তাসাব্বুর ববির কাঁধে হাত রেখে
রেখে বলে, আরে ডার্লিং, তুমি ওনাকে বলনি আজ আনিস আঙ্কেলের জন্মদিন আর আমরা তাকে সারপ্রাইজ দিতে এসেছি। তাসাব্বুর মেয়েটিকে হাই বললে মেয়েটি তো তাসাব্বুরকে দেখে পুরোই গলে যায়। মেয়েটি বলে, আপনি তাসাব্বুর শেখ না? আমি আপনার অনেক বড় ফ্যান, আমি আপনার সব এপিসোড দেখি। তাসাব্বুর মেয়েটিকে বলে, আজ আমার আঙ্কেলের জন্মদিন, আমরা তাকে সারপ্রাইজ দিতে এসেছি আর আমার কেন জানি মনে হচ্ছে আজ আমাদের সাহায্য শুধু তুমিই করতে পারবে। মেয়েটি তাসাব্বুরের এসব কথা শুনে পুরোই পানি পানি হয়ে যায়। আনিসের রুমের সামনে এসে তাসাব্বুর বলে, দেখ ববি, আমি তোর কাজ করে দিয়েছি, এখন তুই যেভাবেই হোক এই বিয়েটা ভেঙে দিবি। ববি বলে, আচ্ছা ঠিক আছে, পরে দেখা যাবে। তাসাব্বুর বলে, পরে নয়, তুই এখনই বল তুই কি এই বিয়েটা ভাঙবি কিনা। ববি বিরক্ত হয়ে বলে, আচ্ছা ঠিক আছে, বিয়ে ভেঙে দেব, এখন তুই আমাকে ভেতরে তো যেতে দে। ববি আর তাসাব্বুর আনিসের পুরো রুম তল্লাশি করে একটি ডায়েরি ছাড়া তেমন কিছুই পায় না। ডায়েরিটি খুলতেই ডায়েরির ভেতর থেকে একটি ছবি পড়ে যায়। ববি ছবিটি হাতে নিতেই বাহির থেকে তাসাব্বুরের চিৎকার শুনতে পায়। ববি বাহিরে এসে দেখে আনিস তার লোকজনকে নিয়ে তাসাব্বুরকে ধরে রেখেছে। আনিস ববিকে বলে, আমি আপনাকে বারবার সাবধান করেছি, আপনার এত বড় সাহস, আপনি আমার রুমে এসে তল্লাশি করছেন। আমি চাইলে এক্ষুনি আপনাদের দুজনকে এখানেই মেরে ফেলতে পারি, কিন্তু এটা যেহেতু আপনার প্রথম ভুল তাই আমি আপনাকে ক্ষমা করে দিচ্ছি। পরবর্তীতে এমন কোনো ভুল হলে আপনাদের লাশও কেউ খুঁজে পাবে না। ববি আনিসের চোখে চোখ রেখে বলে, আপনি ওই মেয়েগুলোর সাথে কি করেছেন? আমি তাদের বাসায় গিয়েছিলাম, তাদের এখন কোনো খোঁজ নেই, আপনি কি তাদের মেরে ফেলেছেন? আনিস ববির কথার কোনো জবাব দেয় না। ববি বলে, আমি যদি মেয়েগুলোকে একবার খুঁজে বের করতে পারি তাহলে আমি তাদের আবারও বের করতে পারবো। আর একটা কথা কান